যে আওয়ামী লীগ যদি রাজনৈতিকভাবে মাঠে নামে তাহলে তাকে মোকাবেলা করবার মতন পলিটিক্যাল ক্যাপাসিটি বলেন সেটাও গভর্নমেন্টের নাই। প্রথমে আপনার কাছে যেটা জানতে চাইবো যে আপনি দীর্ঘদিন বিএনপির রাজনীতি করেছেন, এখন বলা উচিত বেশ কিছুদিন ধরে আপনি আসলে বিএনপির যে রাজনৈতিক কর্মসূচি বা সরকারে আসার পরে যে বিএনপি তাকে আপনি সমালোচনা করছেন, মানে তীব্র সমালোচনাই করছেন। আপনার কি মনে হয় যে বিএনপির রাজনীতি যে আপনি এর আগে করেছেন বা এতদিন করেছেন সেটা কি ভুল ছিল? আমি বিএনপির নানান রকম চাঁদাবাজি, দুর্নীতি, এলাকায় প্রভাব বিস্তারের জন্য নানান রকম অপকর্ম, এই সকল কিছুর বিরুদ্ধে কথা বলেছি। সো আমার নিজের কাছে মনে হয় যে আমি সবসময় আমার নিজের কাছে সৎ থাকবার চেষ্টা করেছি। সো এই সৎ থাকতে গিয়ে আমি হয়তো স্টাবলিশমেন্টের বিরোধিতা করেছি, এখন স্টাবলিশমেন্টে যখন যে থাকে দেখা গেছে কথাগুলো তার পছন্দ হয়নি, ব্যাপারটি আসলে এতটুকুই। যে এখনকার বিএনপি কি আগের বিএনপির চেয়ে আলাদা? মানে সরাসরি আলাদা, কোথায় আলাদা বলতেন? বিএনপির আসন পরিবর্তন হয়ে গেছে। তখন বিএনপি ছিল শোষিতের আসনে, এখন বিএনপি হয়ে গেছে শাসকের আসনে। আমি যদি শোষক নাও বলি, সার্টেনলি বিএনপি শাসকের আসনে। এবং যেহেতু আমি একজন স্বতন্ত্র সংসদ সদস্য, আমি কোনো দলের সংসদ সদস্য না, সুতরাং আমার কিন্তু ক্রিটিক করার ব্যাপারে আমার কোনো বাধা নাই। আমি এই সুযোগে আপনাকে এটাও বলি, আপনি আমার চেয়ে ভালো জানবেন বাংলাদেশের সংবিধান 70 অনুচ্ছেদ সংশোধন না করেও যে কোনো বেসরকারি সদস্য অর্থাৎ মন্ত্রীর বাইরে যতজন পার্লামেন্ট মেম্বার আছেন, যারা কেবলমাত্র এমপি, যেই দল থেকে আসুক না কেন, তারা কিন্তু সরকারের সমালোচনা করতে পারে। কিন্তু বাংলাদেশের হিস্ট্রিটা এতই চমৎকার যে আমরা কখনো কখনো কোন সংসদ সদস্যকে সমালোচনা তো দূরেই থাক, নিজের দলের স্তুতির বাইরে টু দ্য পয়েন্ট খুব কম কথা বলতে দেখি। আমি আপনাকে একটু বলি যদি সুযোগ দেন। আমি অবাক হয়ে দেখলাম, বিশ্বাস করেন 300 জন সংসদ সদস্য একজনও বলল না এই প্যারাগ্রাফে বা মাননীয় মহামান্য রাষ্ট্রপতি এটা বলেছেন, তার প্রেক্ষিতে আমার বক্তব্য এইটা, বা এই প্যারাগ্রাফে এটা আমি কিন্তু বলেছি। এবং ভেরি কি বলবো, এটাকে ইন্টারেস্টিংই বলি, দুঃখজনক লাগে তারপরেও ইন্টারেস্টিংই বলি। আমাকে কিন্তু সময় দেওয়ার ব্যাপারে আওয়ামী লীগ সরকার যতটা না অনুদার ছিল, এই সরকার তার চেয়ে কোনো অংশে কম অনুদার নয়। আমাকে একবার বিরোধী দলের চিফ হুইপের কাছে দৌড়াতে হয়, একটু টাইম দাও, 2 মিনিট বাড়াও। সে বলে না না আমি তো জানি না, আপনি সরকারি দলের কাছে যান। সরকারি দলের কাছে যাই, তারাও তো রেসপন্সিবিলিটি নেবে না, কারণ কে আর মানে কাছে ডেকে বকাবাদ্য শুনতে চায়, তাই না? সো আন্ডারস্ট্যান্ডেবলি তারাও চায় না যে আমি কথা বলি। সো আমার এই 1 মিনিট 1 সেকেন্ড, খালেদ ভাই, আমি কিন্তু জানি 1 মিনিটে কয়টা শব্দ বলা যায়, 150টা। আপনি মোটামুটি কমফোর্টেবলি 150টা শব্দ 1 মিনিটে বলতে পারবেন। সো আমাকে ওই শব্দ গুইনা না আমার স্পিচটা রেডি করতে হয়। সো এই এফর্টটা আমি হাসিনা আমলেও দিয়ে আসছি, এই এফর্টটা আমাকে তারেকের আমলেও দিতে হচ্ছে। সো ইট ইজ দ্য সেম ওল্ড স্টোরি ফর রুমিন ফারহানা। বেঁচে ফারহানা, জাস্ট মানে আপনাকে যদি এই সরকার মনোনীত করতো নির্বাচনের জন্য বা মনোনীত করে নাই নির্বাচনের জন্য, এইটা থেকে আপনার পার্সোনাল গ্রাজ বা ক্ষোভের জায়গাটা কি আসে? মানে ব্যাপারটা কি এরকম যে আপনাকে যেহেতু নমিনেশনটা দিল না বা আপনাকে যথাযথ মূল্যায়ন করলো না, সেই জন্য আপনি একটা পার্সোনাল গ্রাজ থেকে আজ বিএনপির বিরোধিতা করতেছেন? তাহলে খালেদ ভাই আপনি আমাকে বলেন, নমিনেশন তো ডিক্লেয়ার হয়েছে নভেম্বরে, এন্ড অফ নভেম্বর। এর আগে 5ই অগস্টের পর থেকে শুরু করে নভেম্বর পর্যন্ত এই যে 15টা 13টা 14টা মাস আমি যে বিএনপির নানান অপকর্ম নিয়ে প্রশ্ন তুলেছি, সেটা কেন তুললাম? তখন তো আর মনোনয়ন দেওয়া না দেওয়ার কথা আসে নাই, আমি কিন্তু তুলেছি। 1 2 হলো, আমি সব সময় আপনাকে আমার আগের ইন্টারভিউতেও বলেছিলাম যে রাজনৈতিক দলগুলোর আসন পরিবর্তন হয়। আজকে যে এদিকে বসছে কালকে সে ওদিকে বসে, কিন্তু ভাগ্যের পরিহাস আমার আসনটা অপরিবর্তিতই থাকে। আমি সব সময় অপ্রেসড মানুষের পক্ষে কথা বলি, যে কারণে যখন বিএনপির নেতাকর্মীদের যেভাবে মামলা হামলা, মিথ্যা মামলা, গায়েবী মামলার মধ্যে দিয়ে যেতে হয়েছে, আজকে যখন আমি দেখি একই কায়দায় এফআইআর এর মধ্যে সেম অ্যালিগেশন, 25টা 30টা এফআইআর দেখি একই অ্যালিগেশন, শুধু নাম পরিবর্তন হচ্ছে, 500 জন আসামি,
তার মধ্যে ধরেন শিরিন শারমিন চৌধুরী খুনের মামলা, মানে উইচ ইজ অ্যাবসার্ড। তো এই বিষয়গুলো যখন আমি দেখি তখন আমার কাছে মনে হয় এগুলো ভীষণ রকম অন্যায়, এবং একজন আইনজীবী হিসেবে, একজন আইন প্রণেতা হিসেবে, একজন নাগরিক হিসেবে, একটা স্বাধীন দেশের নাগরিক হিসেবে এটা প্রতিবাদ করার একটা মানে কি বলবো, এটা আমার প্রাথমিক দায়িত্বের মধ্যে পড়ে। এখন এটার বেনিফিট শিরিন শারমিন চৌধুরী পাচ্ছে না এটার বেনিফিট তারেক রহমান পাচ্ছে, এটার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে অন্যায়টার বিরুদ্ধে আওয়াজ তোলা। মানে একটা আওয়াজের বাইরে তো আসলে আমার মতন সামান্য একজন সংসদ সদস্য কিছু করতে পারে না, এর চেয়ে বেশি কিছু করার আসলে আমার নাই, আমার ক্ষমতা নাই, কিন্তু আওয়াজটা তো আসলে তোলা দরকার। যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বাণিজ্য চুক্তিটি হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার যে 3 দিন আগে বাণিজ্য চুক্তিটা করলো, যেটার মধ্যে থেকে আমি অন্তর্বর্তীকালীন সরকারের যিনি মুখপাত্র ছিলেন সেই শফিক সাহেবকে জানতে চাইলাম। শফিক সাহেব বললেন যে এটা যে কোনো সময় এটা বাতিলও করা যেতে পারে, কিন্তু সরকার এটিকে রাখলো শুধু না, যিনি এই চুক্তিটি করার কৃতিত্ব বেশি দাবি করতে পারেন তাকে আবার এই সরকারের মন্ত্রীও করা হলো। সবকিছু নিয়ে আপনি এইটা একটা সংসদের মাধ্যমে রিভিউ করার একটা দাবি তুলেছেন, এইটার এখন কি অবস্থা? মানে আমার কাছে মনে হয় যে হ্যাঁ এটা হইতে পারে, যেমন শফিক সাহেব বলতেছেন যে চুক্তিটা খুবই ভালো, ব্যারিস্টার ফুয়াদও বললেন যে হ্যাঁ ইন্ডিয়ার ইয়া থেকে বাইরে হয়ে আমেরিকার ইয়া খুবই ভালো। আমি বললাম ভালো হলে ভালো, কিন্তু আপনার দাবিটা তো খুব যুক্তিযুক্ত যে সংসদের মাধ্যমে রিভিউ করার দাবি। এই দাবিটার ক্ষেত্রে আপনি খালি দাবি তুলতে পারেন, মানে এই রিভিউটা একজন সংসদ সদস্য হিসেবে আপনিও করতে পারেন কিনা, মানে আপনিও এইটা আসলে টেবিলে দিতে পারেন কিনা, বা এটা আপনি কিভাবে চান, বা এটা কিভাবে হতে পারে? খালেদ ভাই, আমি দীর্ঘ সময়ে এটা নিয়ে ভেবেছি যে আমাদের আর্টিকেল 145A অনুযায়ী সংবিধানের যে কোনো বিদেশি চুক্তি যদি সেটা গোপনীয় না হয়ে থাকে সংসদে প্রেজেন্ট করতে হবে, কিন্তু আনফরচুনেটলি সংবিধানের এই ধারাটা আমরা কেউ দেখেও দেখি না। এক, দুই হলো এই চুক্তিটি ভয়ানক বিতর্কিত একটি চুক্তি দুটি কারণে। এক হচ্ছে একটা অনির্বাচিত সরকার নির্বাচনের 3 দিন আগে তড়িঘড়ি করে এরকম একটা চুক্তি করতে পারে কিনা। দুই, এরকম একটা চুক্তি যেটা ট্যারিফ কমানোর নামে করা হলো, সেই ট্যারিফটাই কিন্তু বাতিল হয়ে গেছে যুক্তরাষ্ট্রে। তো সেই ট্যারিফটার উপরে না, ট্যারিফ কমানোর যুক্তিতে যেই চুক্তি করা হলো নির্বাচনের মাত্র 3 দিন আগে, সেটা একটা রিভিউ হওয়া দরকার না সংসদে? এইবার আসেন আমার ক্ষমতা প্রসঙ্গে। আমি সংসদ মুলতুবি চাইতে পারতাম, কিন্তু ইতিহাস বলে 2-3টা ইনসিডেন্টের বাইরে সংসদ মুলতুবি হয় না। সো আরেকটা থাকতে পারে যে আমরা স্বল্প সময় আলোচনার জন্য 68 বিধিতে আমি নোটিশ দিতে পারতাম, যেটা স্পিকার মিন করেছেন যে আপনি নোটিশ দেন। আপনি জানেন এই নোটিশটা আমার 5 জন সংসদ সদস্যের স্বাক্ষর লাগবে। আপনি আমার বাইরে, আমি আপনাকে আজকে অন রেকর্ড চ্যালেঞ্জ করছি, আপনি আর একটা সংসদ সদস্য জোগাড় করে দেন, একটা, 5টা তো পারবই না, আমার বাইরে আপনি একটা জোগাড় করে দেন যে সংসদে এই চিঠিটা স্পিকারকে দেবে যে এটা নিয়ে একটা স্বল্প সময়ে আলোচনা। আমার মনে হয় যে এটা সবারই আসলে একটু মনোযোগ দিয়ে শোনা দরকার, অথচ এখানে সিরিজ অফ লাইজ আছে, যেটার মধ্যে আমি বলা হয়েছে যে ট্যারিফ 37% থেকে 20% বা 19% করছে, কথা সত্য না। এর আগে চুক্তির আগেই সেটা 20% আইসা ছিল, এবং সেই 20% নিয়েও আসলে কোর্ট একটা অর্ডার দিয়ে রাখছিল, এটার মধ্যে কোনো টাইম বাউন্ড ছিল না, এবং এইটা মিথ্যার পর মিথ্যা বলা হয়েছে। এবং আমি আপনার কথা শুনে আমার কাছে মনে হলো যে এই সংসদে যদি আপনি ছাড়া আর একজন না থাকে যে এইটা আসলে স্পিকারের নোটিশে আনতে পারবেন, আমাদের মনে হয় এর চেয়ে বড় দুর্ভাগ্য আর কিছু হতে পারে না। মানে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এরকম একটা চুক্তি, যেই চুক্তিটার সাথে আসলে জামাতে ইসলামী এবং বিএনপি দুইজনের সাথে আসলে কথা বলছে, মানে ভালো চুক্তি, তো ওনারা দুইজন এটাকে ভালো বললেই পারে। আমি আপনাকে আরো খোলামেলা বলি, আমার কপালই হলো শত্রু তৈরি করার কপাল, বুঝছেন খালেদ ভাই? আমি আরেকটু শত্রু তৈরি করি। বিএনপি এটাকে আনবে না, আপনি তো বুঝতেই পারতেছেন। হ্যাঁ, কারণ আনবে না, কারণ যেটাও বিএনপি আনবে না, এটা তো বুঝতেই পারতেছেন। জামাতে ইসলাম পাগল হয়ে যেতেছে জুলাই সনদ নিয়ে। জুলাই সনদ বাস্তবায়ন করলে খুবই ভালো হবে। আমি জুলাই সনদের বিপক্ষে না, আমার বাড়ি ভাঙা হয়েছে, আমার উপরে আমি ওই শহীদ মিনার বহুত কিছু, আমি এগুলো ক্রেডিট ক্লেম করার ওই মানে শ্যালো পলিটিক্স বাদ দেই। হ্যাঁ, আমার প্রশ্ন হলো এই যে ভয়াবহ একটা চুক্তি, যেই চুক্তিটা আপনার সার্বভৌমত্বের উপর
প্রশ্ন তুলতে পারে। আপনি তেল আনবেন কোথা থেকে, সেটার জন্য তার পারমিশন লাগবে, এবং লাগছে। রাশিয়া থেকে পারে নাই তেল আনতে। আচ্ছা, আপনি মানে যুদ্ধ সরঞ্জাম, অস্ত্র, এগুলোর যুদ্ধ সরঞ্জাম কোথা থেকে কিনবেন, কম দামে কোথায় পাচ্ছেন, বা আপনি একটা কম্পিটিটিভ ভ্যালুতে যাবেন, এই সুযোগ আপনার নাই এই চুক্তি অনুযায়ী। আরো বহু সমস্যা আছে। আমরা কয়েক হাজার কোটি টাকার রাজস্ব বঞ্চিত হব, আর সেখানে আমেরিকা যেই ইয়েতে অল্প কয়েকটা, এবং এটা নিয়ে যখন আমরা প্রশ্ন তুলবো তখন বলা হবে যে ইন্ডিয়ান ন্যারেটিভ থেকে প্রশ্ন করা হচ্ছে, যে ভাই তাহলে সংসদে আলোচনা কর, তাহলে তো বুঝে যাবে। কইছেন না যে চলেন 350 টাকার আলু খাই এখন বৈশা বৈশা, এখন আমরা আমেরিকান আলু খামু, ফাইন। আচ্ছা, এখন আপনি আমারে বলেন, জামাত কিন্তু আগে হাত ধুয়ে ফেলছে, আমরাই চুক্তিতে হ্যাঁ বলি নাই, তো বলো নাই তো তাইলে যে 1.5 মাস সংসদ চললো, একবারও তুলল না, তোমরা এইটা তুললা না কেন? সেনাপ্রধান সবসময়, আমাদের যিনি সেনাপ্রধান এখন আছেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় ছিলেন, শেখ হাসিনার সময়ও তিনি ছিলেন, সেই সেনাপ্রধান সবসময় বলে এসেছিলেন যে নির্বাচিত সরকার এলে, মানে 5 আগস্টে ঘটনার পরে নির্বাচিত সরকার এলে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে। এখনো যায়নি যে সেনাবাহিনী, এর কারণ কি বলে মনে হয়? অনেকে এই যুক্তি দিচ্ছে যে আর্মি ব্যারাকে ফিরলে নিষিদ্ধ আওয়ামী লীগ কঠোরভাবে মাঠে নামতে পারে, এই জায়গা থেকে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। আমরা একটু আপনার মন্তব্য শুনতে চাই যে সেনাবাহিনী এখনো ব্যারাকে ফিরে যায় নাই। এটা নির্বাচিত সরকারের ব্যর্থতা। নির্বাচিত সরকার আর্মিকে ব্যারাকে ফেরত পাঠাতে ব্যর্থ হয়েছে, 1। 2 হচ্ছে নির্বাচিত সরকার স্বীকার করে নিচ্ছে যে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখা, মানে অ্যাটলিস্ট লিভেবল রাখা। বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি 5ই আগস্টের পর ঠিক বলাটা খুবই মানে ভুল হবে। হ্যাঁ, লিভেবল বাংলাদেশ রাখা, সেই ক্যাপাসিটি, সেই কম্পিটেন্স গভর্নমেন্টের নাই। 3 হচ্ছে এই সরকার একই সঙ্গে এই বার্তাও দিচ্ছে, বিরাট সাফল্য। সো সেখানে একটা নতুন গভর্নমেন্ট, বাংলাদেশে কোনো যুদ্ধ হয় নাই, নাম্বার 1। নাম্বার 2, বাংলাদেশ কোনো ওয়ার্স অবস্থায় এখন নাই, আগেও হয় নাই, এখনো নাই। এরকম অবস্থায় সেনাবাহিনী যারা, মানে আমার সবসময় আমাদের সেনাবাহিনী প্রধানকে মনে হয়েছে যে উনি যা বলছেন উনি সেটা মিন করছেন। উনি বলেছেন আমি টায়ার্ড, আমি ক্লান্ত হয়ে গেছি এই সিভিল দায়িত্ব পালন করতে করতে, দ্যাট ইজ নট মাই জব। হি ইজ অ্যাবসলিউটলি রাইট, দ্যাট ইজ নট হিজ জব। কিন্তু তাকে এটা করতে হচ্ছে, তিনি সেখানে আছেন, সেখানে আছেন, এবং তাকে এটা করতে হচ্ছে নিশ্চয়ই। এই গভর্নমেন্ট তাকে সেই, মানে নিজেরাও সেই ভরসা পাচ্ছে না যে তারা আর্মিকে ছাড়া তারা ল অ্যান্ড অর্ডার কে ঠিক রাখতে পারবে। এবং আমাদের হোম মিনিস্টার ভেরি ইন্টারেস্টিংলি, ওনার সকল বিষয় বুৎপত্তি আছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। মানে উনি সংবিধান নিয়ে যখন কথা বলেন তখন আমার মনে হয় যে মানে আমাদের মানে সংবিধানের বড় বড় যারা মানে মানে কি বলবো বিশেষজ্ঞ ছিলেন এবং আছেন এখনো, তারাও খুবই থতমত খেয়ে যাবেন। হ্যাঁ, উনি এত ভালো সংবিধান বোঝেন, জানেন। মানে উনি যদি একটু মাটিতে নেমে এসে, মানে সংবিধানের বইয়ের থেকে মাটিতে নেমে এসে আইন শৃঙ্খলাটার দিকে একটু তাকাইতেন, যদি মবের দিকে একটু নজর দিতেন, যদি ওনার দলের নেতা কর্মীদের চাঁদাবাজি এবং এলাকায় এলাকায় যে দখলদারিত্ব সেটার দিকে নজর দিতেন, কিংবা ধরুন এই যে হরে দরে কশ্যপ গোত্রের মতন মামলা হচ্ছে হরে দরে, হ্যাঁ, সেগুলোর দিকে একটু মানে নজরদারিটা বাড়াইতেন, তাহলে হয়তো মানে আর্মি ব্যারাকে ফিরে যেতে পারতো, তাহলে হয়তো বাংলাদেশের মানুষ আরেকটু পিসফুলি ঘুমাইতে পারতো, তাহলে হয়তো যারা কোনো দল করে না তারা আরেকটু বেশি নিরাপদ বোধ করতো। আমার কাছে এটাই মনে হয়। মব নিয়ে যখন কথা বললেন তখন আমার মনে আছে যে আপনার সঙ্গে ঢাকায় যখন আমার কথা হয়েছিল, সাক্ষাৎকার আপনি বলেছিলেন যে অন্তর্বর্তী আমি আপনাকে কোট করছি, অন্তর্বর্তী সরকারের কোনো অংশের ইন্ধনেই একটি শক্তি মাঠে ছিল যারা মবের মাধ্যমে অরাজক পরিস্থিতি তৈরি করত। গত 17 মাসে কয়টি মব ভাঙা হয়েছে, কয়টি মাজার ভাঙা হয়েছে, এই একসময় এগুলির হিসাব রাখা কঠিন হয়ে পড়েছিল। কিন্তু আমরা কিন্তু এই অন্তর্বর্তী সরকার চলে যাওয়ার পরও একই রকম ঘটনা দেখছি, একই রকম ঘটনা পাচ্ছে। আপনি ডক্টর ইউনূসের আমলে মবের পেছনে অন্তর্বর্তী সরকারের কোন অংশের ইন্ধনের কথা বলছিলেন, এখনকার ঘটনা এই সরকারের কোন অংশের ইন্ধন কি দেখেন? আমি আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা কর্মী বলবো, আপনাদের যা নির্যাতিত যারা, কারা মেরেছে, কারা নির্যাতন করেছে, কারা অত্যাচার করেছে, তাদের নাম ঠিকানা সব কিছু তালিকা করেন, সমস্ত তালিকা করে পাঠান। দিন একভাবে যাবে না।
দিন আসবে, প্রতিটি রক্তবিন্দুর হিসাব নেওয়া হবে। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এত রাগ কেন? দেশটা স্বাধীন না হলে জিয়াউর রহমান মেজরই থাকতো, মেজর জেনারেল হতো না। আর আজকে যারা বিভিন্ন পদে উঠেছেন বা বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন, বাংলাদেশই হতো না, প্রধানমন্ত্রী তো দূরের কথা। তাহলে লজ্জা করে না মুক্তিযুদ্ধের সমস্ত ইতিহাস মুছে ফেলা, চেতনা মুছে ফেলা? আর ইউনূস বাটপারের কথা বলবো না, কারণ তার তো কোনো কিছু নাই। সে তো এই বাটপারি করে সারা বিশ্বে তার একটা মানে মিথ্যা ভাবমূর্তি তৈরি করেছে। এখন তো তার সে যে একটা খুনি, দুর্নীতিবাজ, সে যে একটা বাটপার, এটা আজকে প্রমাণিত সত্য। তা এখানে আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মীকে জনগণের পাশে দাঁড়াতে হবে। সব কিছু আজকে ধ্বংস করে দিয়েছে, আজকে অর্থনীতি ধ্বংসপ্রাপ্ত। যে পাকিস্তানের লোকরা একসময় বলতো যে আমাদের বাংলাদেশ বানিয়ে দাও, আজকে সেই পাকিস্তান উঠে গেছে আর আমরা নিচে নেমে গেছি। এবং এটা যে পরিকল্পিতভাবে করা হলো। আমরা বিজয়ী জাতি, 1971 সালে আমরা বিজয় অর্জন করেছি। সে বিজয়ের ইতিহাস মুছে দিয়ে পরাজিতদের পা চাটতে যাচ্ছে এরা। কাজে এদের চেহারাটা চিনে রাখেন, ইনশাআল্লাহ দিন আসবেই। আর আমি যখন আছি বেঁচে, অবশ্যই আল্লাহ সেই সুযোগ দেবে, এ বিশ্বাস আমার আছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। যারা এখানে অসুস্থ বা নাই তাদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে। আর যারা সব কিছু হারিয়েছে তাদের পাশে দাঁড়াতে হবে। সবাই এক হয়ে কাজ করতে হবে। আমি এটুকু বলবো যে আজকে যে অবস্থার সৃষ্টি হয়েছে, এই যে শত শত শিশু যে মারা গেল, এর জবাব ইউনূস এবং তার উপদেষ্টা তাদেরকে দিতে হবে। কেন ভ্যাকসিন কেনে নাই, কেন টিকা কেনে নাই? যারা এভাবে সন্তান হারিয়েছে তাদের কষ্টটা ওরা বোঝে না। আমি তো টাকা রেখে এসেছিলাম, সব টাকা মেরে খেয়েছে। 2024-25 অর্থ বছরের বাজেট 7,97,000 কোটি টাকার বাজেট দিয়ে আমি 41,000 কোটি টাকা শুধু এই টিকা ক্রয় এবং এই ক্ষেত্রে তাদের স্বাস্থ্য ক্ষেত্রে রেখে এসেছিলাম। গেল কোথায় সে টাকা? সে জবাব দিয়ে করতে হবে তাদেরকে, এবং এর তদন্ত করতে হবে যে কেন টিকা কেনা হয়নি। ইউনিসেফ যেখানে চিঠি লিখলো, তারা জবাব দিল না। ইউনিসেফ গাভির সাথে আমাদের চুক্তি ছিল, কিন্তু কেন কেনা হলো না সেই জবাব কিন্তু পাওয়া যায়নি। সেই জবাব আদায় করতে হবে আমাদের, যে এত শিশুর জীবন নিয়ে ছিনিমিনি খেললো কেন। আর ওই গ্রেনেড তার একজন ক্ষমতা আসলো, সেও তো খোঁজ নেয়নি যে আদৌ টিকা কেনা হলো কিনা, শিশুদের টিকা দেওয়া হলো কিনা, শিশুদের রক্ষা করতে হবে কিনা, ওসব চিন্তা নাই। যখন শিশু মারা যায়, মারা আহাজারি করে বুক চাপড়িয়ে, আর তারেক তার বউ আর মেয়েকে নিয়ে সিনেমা দেখে, থিয়েটার দেখে, শেষে কি গাড়ি চালায়। এরা কি? এদেরও জবাব দিতে হবে এবং সমস্ত ঘটনা তদন্ত করতে হবে, এবং এই ব্যাপারে আমাদের সোচ্চার হতে হবে। এবং আমি ধন্যবাদ জানাই যে আমাদের সংগঠনের অনেক নেতাকর্মী কৃষকের ধান কেটে দিচ্ছে, পাশে দাঁড়াচ্ছে, রোজার সময় তাদের সেহরি বা ইফতারের ব্যবস্থা করছে, শীতের সময় কাপড় দিচ্ছে, এগুলি করে যাচ্ছে। যারা কাজ করে তারা করে যাচ্ছে। আর কিছু আছে বসে মানে এখানে এর বিরুদ্ধে ওর বিরুদ্ধে ওর বিরুদ্ধে বলে বেড়াচ্ছে। আমি হিসাব নিচ্ছি, এগুলি হিসাব মতোই করা হবে। কিন্তু নিজেদের মধ্যে এই সমস্ত বন্ধ করে দিয়ে এক হয়ে কাজ করতে হবে, সবাই ঐক্যবদ্ধ হতে হবে।